প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। ভাবছিলাম, অনুধাবন করেই ভাবছিলাম যে বিএনপি কি আসলে বিএনপি আছে, নাকি বর্তমান যে বিএনপি এটা বিগত দিনের বিএনপির আদলে আরও একটি বিএনপি, অর্থাৎ নামটা বিএনপি রয়ে গেছে, কিন্তু তার যে আদর্শিক ধারণা সেটার ছায়াকে অবলম্বন করে আরও একটি বিএনপি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা সরকার গঠন করে দেশ চালাচ্ছে। কিছু কিছু জিনিস দৃষ্টিকটু মনে হচ্ছে আমার কাছে। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ফিজিক্যালি যে সমস্ত কর্মকাণ্ড রাষ্ট্র পরিচালনার জন্য দাপ্তরিক যে কার্যক্রম বা তার ৩১ দফার ছোট ছোট যে বিষয়গুলো, সেই মুভমেন্টগুলো যেমন একদিকে যদি আমি রাখি, ঠিক অপোনেন্ট পাশে যদি আমি তার নিয়োজিত মনোনীত স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা বা তার চালচলন, তার কার্যক্রমকে যদি ডিভাইডেড করা যায়, এখানে আপনি স্পষ্টভাবে দুইটি ধারা খুঁজে পাবেন। একটি ধারা হলো বিএনপির আদর্শিক ধারার আদলে কিছু কিছু কাজ এগিয়ে নেওয়া। আরেকটি ধারাই হলো হয়তো কোনো এজেন্ডা পালনে ব্যস্ত, ভিতরে ভিতরে কেউ এর বাইরে অন্য কোনো মনস্কামনা সিদ্ধি সাধনে নীরবে ব্যস্ত হয়ে পড়েছেন। ৩১ দফায় অনেক কিছুই আছে এবং এজেন্ডাতেও অনেক কিছু আছে। তার ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো, যেমন কৃষি কার্ড দেওয়ার কথা বলেছিল, সেই একটা এখন প্লেয়ারদেরকে যেটা দিল, বা এই ধরনের ফ্যামিলি কার্ড, এগুলো কি ফ্যামিলি কার্ডটা বা কৃষি কার্ড যেগুলো দেওয়া হলো, এই অর্থটা ছিল হলো চাকরিজীবীদের যে পে স্কেল হওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকার একটি থোক বরাদ্দ রেখে গিয়েছিল, তারা বাস্তবায়ন করতে পারেনি। এটা তাদের দোষ না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দোষ। মানে তাদের এতটা উদ্ধতপূর্ণ চাহিদা, যেটা সক্ষম পুরা করতে বর্তমান সরকারও সক্ষম নয়, এবং এই জন্য এটা সম্পূর্ণ হয়তো বাতিলই করে দিয়েছে। এতটা মোহ, এত লোভনীয়, এত লোভ কেন? আস্তে আস্তে ধাপে ধাপে যদি তারা সন্তুষ্ট থাকতো, অনেক কিছুই পেত সময় সাপেক্ষে। কিন্তু তারা একবারে যতটা চেয়েছে, একেবারে রাঘব বোয়ালের মতো পুরা দেশটাকেই ঘিরে ফেলতে চেয়েছে। তারা মুষ্টিমেয় কতজন লোক হবে এদেশে? সর্বসাকুল্যে 15-20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, পুরা 16 কোটিকেই তারা গিলে ফেলতে চেয়েছিল। বেতনের এত বড় একটি ধামা ভরা আকাঙ্ক্ষা নিয়ে তারা প্রস্তাবিত হয়ে সামনে এসেছিল। কিন্তু তারা যদি জনগণের সাথে নিজেদের জীবনযাপনের সামঞ্জস্য রেখে আস্তে আস্তে এগোত, অনেক কিছুই পেত। কিন্তু লোভী জাতি, একবারে অনেক কিছু প্রয়োজন, এবং ইন্টিমেন্ট সরকারকে তারা এতটাই দুর্বল নাজুক ভেবেছিল যে কথায় কথায় আন্দোলন। যাক, মূল্য ঝুলিয়ে দিয়ে গিয়েছিল, সে মূল্য বর্তমান গাধা খেয়ে ফেলেছে, শেষ, ও পর্ব শেষ। কিন্তু ওই অর্থটা দিয়ে ওই 31 দফা বা নির্বাচনী এজেন্ডা পুরা করছে। বৃক্ষরোপণ সেটাও হয়তো হবে, কিন্তু এইটা নিয়েই, এইসব জিনিস নিয়েই কিন্তু দেশের উন্নয়নের পথে এগোয় না। জনগণ আসলে কি ভিক্ষা চাচ্ছে নাকি, এটা বুঝতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খেলোয়াড়দের জন্য আলাদা কার্ড করে দেওয়া, এগুলো এক ধরনের ভিক্ষা। বিগত সরকার তার রক্ষী বাহিনীকে রক্ষা করতে গিয়েই মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি করে বড় একটি জায়গা তৈরি করে রেখে গেল। তাদের এক ধরনের ভিক্ষা আমি বলবো না, বলবে যে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলো। কিন্তু মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল তাদের বোধ থেকে, তারা এই আর্থিক সাহায্য তো চায়নি। আর্থিকভাবেই অনুদান করে পুরা দেশের মানুষের মনের ভিতর থেকে চাকরি দিয়ে বিভিন্নভাবে তাদেরকে যে সামাজিকভাবে আলাদা করে ফেলা হয়েছে, ওই
বিশেষ অনুষ্ঠানে ফুল দিয়ে আলাদা অনার করে এই সেই করে, মূলত সামাজিকভাবে যদি লক্ষ্য করেন, সমাজে এদেরকে অত্যন্ত ঘৃণার চোখে দেখে সাধারণ মানুষ, বিশেষ করে যারা একেবারে অসহায়ত্বের ভিতর আছে, তারা ঘৃণা করে এদেরকে মানসিকভাবে। এবং এদেরকে নিয়ে যত নাচানাচি করেছে সরকার, ততটা মানুষের থেকে, তাদের দলের ভিতর থেকেই আরও গ্যাপ করে ফেলেছে। এই যে এই ধরনের কিছু দলীয় কর্মকাণ্ডে দিয়ে মানুষকে আলাদাভাবে নিজেদেরকে উপস্থাপন করতে গিয়ে পুরো জাতির থেকে আলাদা হয়ে যাওয়া, এগুলো সামগ্রিকভাবে দৃষ্টিভঙ্গি ভালো নয়। এগুলো আলাদাভাবে করে এ দেশের মানুষেরই টাকা এক নামে নিয়ে আর এক নামে দেওয়া, এগুলো উন্নয়ন না, দেশপ্রেমের কোনো প্রতীকও নয়। দলীয়ভাবে আলাদাভাবে নিজের শ্রেষ্ঠত্ব বা কৃতিত্বেরও স্বরূপ প্রকাশ করে না। আলাদাভাবে সেটাই যেটা মানুষ ফ্রিডম চায়। মানুষ চাঁদাবাজি হচ্ছে না, প্রচুর চাঁদাবাজি হচ্ছে। বর্তমান তেল নিয়ে যে নাটক, সিন্ডিকেট, এ কি দলের লোকের বাইরে কেউ করছে? মানুষ তো এই জায়গায় হাত দিতে বলেছিল, এই জায়গাটা চেয়েছিল। সিন্ডিকেট থাকবে না। সিন্ডিকেট কারা পোষণ করে, লালন করে? দল। দল যখন সরকার গঠন করে, তারাই এইসব সিন্ডিকেটকে লালন করে, তাদের দলীয় নেতাকর্মীরা লালন পালন করে। সাধারণ মানুষ চাচ্ছিল এর থেকে বাইরে আসতে, শৃঙ্খল থেকে বের হয়ে আসে। প্রতিটা মানুষ তাদের ফ্রিডম চাচ্ছিল। ফ্রিডম শুধু ফ্রিডম ব্যাপক অর্থে, স্বাধীনতাটা ব্যাপক অর্থ, এর একেবারেই একটি শব্দ, কিন্তু স্বাধীনতা তো সর্বক্ষেত্রে স্বাধীনতা। সেই স্বাধীনতাটা কোথায়? ব্যক্তি স্বাধীনতা, বাক্যের স্বাধীনতা, কথার স্বাধীনতা, চলন ফেরন ধরন তার স্বাধীনতা। সিন্ডিকেট বলতে কি? শুধু সিন্ডিকেট নিজে সরকারই একটা সিন্ডিকেট। এই সরকারকে, সরকার বর্তমানের দিকে যদি তাকান, কারা মন্ত্রী, কারা এমপি, সবই তো শিল্পপতি, কোটিপতি, ঋণখিলাপি, যাদের হাতে এর, অর্থাৎ বর্তমান ডিপ স্টেট যে শব্দটা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, বর্তমান মন্ত্রী পরিষদই যদি ধরেন, এটাই বাংলাদেশের ডিপ স্টেট একেবারে স্পষ্টভাবে। অর্থাৎ এদের হাতেই 80% অর্থ এদের কাছেই রয়ে গেছে। এরাই সরকারকে নিয়ন্ত্রণ করে, এরাই দলকেও নিয়ন্ত্রণ করে। এই যে এই অর্থশালী ব্যবসায়ীদেরকে নিয়ে একটি সরকার গঠন করা মানেই দেশের বাইরে একটি ডিপ স্টেট, শক্তিশালী অর্থনীতি, দুর্বৃত্তের মাধ্যমে আহরণ করা অর্থনৈতিক মানুষগুলোকে একটি শক্তিশালী অবস্থানে করে রাখা, যাদের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারবে না। কিন্তু মানুষ তো সেই জায়গাটাই ভাঙতে চেয়েছিল। সংস্কার নিয়ে যে ব্যাপকতা, যে রক্তারক্তি, আহত নিহত, আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব, যাই বলেন, একটি সরকারকে পর্যন্ত ফেলে দিয়েছিল। সেই জায়গাটা নৈতিকতার দৃষ্টিতে বর্তমান সরকার কতটুকু তাদের নিজেদের যে মনোভাব সেটাকে ব্যক্ত করছে, বা সেই দিকে কতটুকু এগিয়েছে, বিন্দু মাত্র কি এগিয়েছেন কিনা এই জায়গাটা নিয়ে। এখন 11 দল যদি আন্দোলনে নামে, কথার কথা বলছি, যদি আন্দোলনে নামে, এদের ভিতরে রয়ে গেছে এনসিপি। জুলাই অভ্যুত্থানের সাথে এনসিপি খুব ছোট একটি অংশ, নেতৃত্বেরও ছোট একটি অংশ, সংখ্যায়ও ছোট একটি অংশ রয়ে গেছে। তো বৃহত্তর একটি অংশ তারা যার যার মতো করে আন্দোলন শেষে ঘরে ফিরে গেছে। তারা কোনো লোভ লালসা নিয়ে আন্দোলনে আসেনি, নেতা হতে চায়নি, অর্থশালী হতে চায়নি। তারা একটি শৃঙ্খলের বাঁধ ভাঙতে চেয়েছিল, বাঁধ ভেঙে তারা ঘরে ফিরে গেছে। কিন্তু লোভনীয়, স্বার্থন্বেষী, উদ্দেশ্য প্রণীত যারা এর ভিতরে ইনক্লুডিং হয়েছিল, তারা দলে আছে, নেতা হয়েছে, রাজনৈতিক সংগঠন তৈরি করেছে, ক্ষমতায় আছে সরকার দলের, যদিও বিরোধী দলে, কিন্তু সরকারের একটি অংশ হয়ে তারা আছে। এইটার সাথে যদি আবার সাধারণ মানুষ সেই সংস্কারের পক্ষে আন্দোলনে যায়, এর প্রতিফল কী হবে?
এর প্রতিফল অত্যন্ত ভয়ানক অবস্থা হবে। বর্তমান বিএনপির ধারণা 11 দল যদি আন্দোলনে যায় তাহলে তার থেকে বড় একটি অংশ বিএনপি আছে, সাথে আওয়ামী লীগ থাকবে, হয়ে ওদেরকে দমন করবে। ওই যারা আন্দোলনে যাবে বা 11 দলকে আন্দোলনে যাবে, এই জায়গাটা বড় একটি ভুল করে যাচ্ছে সরকার। ভুলটা হলো বিএনপি তাদেরকে প্রতিহত করবার জন্য যদি মাঠে নামে, প্রকাশ্য আমলিগ যারা, চিহ্নিত আমলিগ যারা, তারা বিএনপির সাথে মাঠে যাবে না, মাঠে নামবে না। আন্দোলনের বিরোধী হয়ে তারা চিহ্নিত হবে না, কারণ তারা অত্যন্ত ঝুঁকির ভিতরে আছে, বিপদগ্রস্ত আছে। পথে ঘাটে চলাফেরা করলেও চারিদিকে তাকায় আর হাঁটে। কে কখন তাকে ধরে বসে, এনসিবি ধরে বসে, নাকি জুলাই যোদ্ধারা ধরে বসে, নাকি পুলিশ ধরে বসে, নাকি বিএনপির আদর্শিক সঠিক বিএনপি যে তারা কেউ তাকে ধরে বসে পথে ঘাটে, আতঙ্কের ভিতরে আছে। এখন যদি এই আন্দোলনের ভিতরে তারা আবার যে ঝুঁকিতে পড়বে না, তারা পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, যে যেভাবেই হোক জীবন নির্বাহের যে পথ খুঁজে বের করে নিয়েছে তারা, সেখানেও ঝুঁকিতে পড়তে চাইবে না, তারা আন্দোলনে যাবে না। এবং মনে রাখতে হবে, বিএনপির বড় একটি অংশই যে বিএনপি আন্দোলনের বিরোধীমুখী হয়ে দাঁড়াবে, তাদের সাথেও থাকবে না। পুলিশ আন্দোলনমুখীদের গুলি চালাবে না, আর সেনাবাহিনী আন্তর্জাতিকভাবেই তারা নিজের দেশের জনগণের দিকে আর অস্ত্র তাক করতে পারবে না। কারণ বিগত জুলাই আগস্টের যে অনুসন্ধান, যে তদন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে জাতিসংঘ থেকে, সেই জায়গাটা নিয়ে এর যে অভ্যন্তরীণ রিয়াকশান চলছে, আর কেউ ওই কাদায়, ওই রং লাগাতে চাবে না। সে যত বড় হায়ার কমান্ডারই হোক এবং বিএনপির যত বড় মনোনীত প্রার্থী হোক, বুঝতে হবে সামগ্রিক শক্তির সাথে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি যারা মিলে আসে, তারাও একজন ব্যক্তি, একটি পরিবার আছে, সামাজিক অবস্থান আছে, সেও স্বাভাবিক জীবন চায়। যতটাই পদ পদবিতে যে যেখানেই থাক না কেন, তারাও একটি পারিবারিকভাবে স্বাভাবিক জীবন চায়। কারোর হয়ে কাজ করে নিজেকে বিপদগ্রস্ত করতে চাইবে না, চাওয়া উচিত নয়। যার যার দায়িত্ব নিয়ে শেষে কাজের ভিতরে তার দায়িত্ব পালন করে যাবে। কারোকে আর সুখী করতে, কাউকে আর সম্রাট বানাইতে, সম্রাঙ্গী বানাইতে, স্বৈরাচার হতে প্রশাসন বলেন, আমলা বলেন, বা আমি যতটুকু এখন লক্ষ্য করছি বড় ধরনের কোনো নেতাই বলেন, বর্তমান খুব অত্যন্ত দাফুটের নেতা আওয়ামী লীগের কামরুজ্জামান সাহেবের লিভার সিরোসিস ধরা পড়ছে। কি অবস্থা এক একজনের! এদের দিকে তো ক্ষুদ্র হলেও তাদের দিকে দৃষ্টি দিচ্ছে নেতারা, তো তাদের মতো আর দাপুটে স্বৈরা শাসকের ডাইন হাত বাম হাত হয়ে কারোর পাশে কেউ দাঁড়াবে কিনা, সেটা নিয়েও সন্দেহ অতীত প্রশ্ন রয়ে গেছে। অতএব বিএনপি কি ঝুঁকির ভিতরে পড়বে, নাকি বিএনপি সঠিকভাবে রাষ্ট্রের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে ভবিষ্যৎ বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে নিজেদের কাজ করবে, যেটা স্মরণীয় হয়ে থাকতে পারবে, ইতিহাস হয়ে থাকতে পারবে? এখন বিএনপি হয়তো বিবেচনা করছে দেশে স্থিতিশীল রাখার যে অপপ্রয়াস, সেটা স্থিতিশীল না, এটা ঘিয়ে আগুন ঢালার মতো হয়ে আসছে আস্তে দিন দিন। বিএনপিকে তার নিজের পুনর্গঠিত হবার জন্য যে শক্তির প্রয়োজন ছিল, সেই শক্তি জনগণের ভিতরে নিহিত, এবং সেই জনগণকে উজ্জীবিত করে তার দিক ধাবিত করতে হলে সংস্কারপন্থী হইতে হবে। সংস্কারের বাইরে গিয়ে যদি পিছনের দিকে রশি টানাটানি করে বিএনপি, তার ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে। আমি প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, শেষের দিকে সে আবার সেইটাই উচ্চারণ করছি। মহাসচিব, দলের মহাসচিব কোথায়? তিনি কি শুধু এলজিডি বা স্থানীয় সরকার মন্ত্রী? রিজভি কোথায়? দপ্তর সম্পাদক সাহেব, যারা দলের মুখপাত্র ছিলেন, দলের প্রতিনিধি ছিলেন। একটি দল কিভাবে সরকারের ভিতরে নীরবে বিলীন হয়ে গেছে লক্ষ্য করছেন আপনারা? বিএনপির কোনো মুখপাত্র কি আছে? দলের সাংগঠনিক কোনো কথা, তাদের উদ্দেশ্য,
এটা কি আর আছে? যেটা হচ্ছে সম্পূর্ণই সরকারের কথাবার্তা হচ্ছে, অর্থাৎ দলটা বিলীন হয়ে গেছে সরকারের ভিতরে। এটা স্বাভাবিক, এটা সম্মানের জায়গা। যেন দলের একক আর কোনো শক্তি জনগণকে বিভ্রান্ত করতে না পারে। একটি দল যখন সরকারে গঠন করবে, পুরো সরকারের কর্মকাণ্ডের ভিতরে তার দল নির্লিপ্ত হয়ে যাওয়ার কথা। সুযোগ সুবিধা হুমকি দামপি, কিন্তু না, সেটাও হয়নি। যে কোনো জেলার থেকে যে কেউ ফোন করছে, প্রশাসনিক কর্মকর্তাদের কিন্তু বদলি করে ফেলা হচ্ছে। এটা হলো দলীয় ক্ষমতার প্রভাব এই জায়গাটায়, রাষ্ট্রীয় না। রাষ্ট্রে যদি হতো, রাষ্ট্র কথা বলতে, কেন তাকে বদলি করা হবে? সে কি অন্যায় করেছে, তার অপরাধটা কোথায়, সে কি লিগ্যাল আছে কিনা, রাষ্ট্র তার পক্ষে কথা বলতে। কিন্তু না, রাষ্ট্র তার পক্ষে কথা বলছে না। রাষ্ট্র নীরবে দলের সাপোর্ট দিয়ে যাচ্ছে ওই কর্মকাণ্ডের, কিন্তু দল এককভাবে নিজেদেরকে ফোকাস করছে না, রাষ্ট্রের ভিতর দিয়ে দল তাদের কথা বলছে। এই যে রংচূড়া দল, সরকার গঠন হয়ে যা কিছু হচ্ছে এখন, সরকারের উপরে দোষ চলে যাচ্ছে, দলের উপরে না। দলকে নির্দোষ রাখতে এই কৌশল হয়তো দলটি অবলম্বন করেছে, কিন্তু এই অপকৌশল মানুষ তো, ওই যে আগের একটা ভিডিওতে বলেছিলাম, মানুষকে যতটা বোকা মনে করবে, সে ততটা বিপদগ্রস্তর ভিতরে, ভয়াবহ আগুনের কুণ্ডির ভিতর দিয়ে হেঁটে যাওয়া হবে। জনগণের চিন্তা ভাবনা, জনগণ যেটা সেটা বোঝে, এইটুকু মাথায় রাখতে হবে যে জনগণ বোঝে, জনগণ জানে। কেউ কথা বলে, কেউ কথা বলে না। 3-4 দিন হলো ছোট একটি ছেলে যে স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে যে বক্তব্যগুলো রেখেছে মিডিয়াতে, যে এখন চলছে 5টা ফ্যান, আর ওই 55টি ছেলে যখন 55টি রুমে বসে অনলাইনে ক্লাস করবে, তখন চলবে 55টি ফ্যান, 55টি লাইট। আর ওইখানে 2-3টা লাইট, 5টা ফ্যান চলছিল। খরচ কোথায়? এই যে গভীরে চিন্তা ভাবনামূলক কাজকর্ম, এইটাই ছিল সরকারের চিন্তা ভাবনার ভিতরে আনা। আসলে কি, সরকার বলতে যা বোঝায়, সামগ্রিক চিন্তাভাবনা গবেষণাকে এক জায়গায় এনে সেটাকে আবার পরিস্ফুটিতভাবে সারা দেশের মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এই টেবিল ওয়ার্ক কি কোথাও কোনো জায়গাতে আছে? চিন্তুক, ভাবুক, গবেষক, যারা প্রকৃতপক্ষেই দেশকে নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে, এ ধরনের কোনো ব্যক্তি কি রাজনীতির ভিতরে আছে? যারা আছে তারা অনেক বাইরে, সরকারের থেকে অনেক বাইরে, রাজনীতি থেকে তারা অনেক বাইরে। কারণ রাজনৈতিক নেতারা চায় না যে সমস্ত মানুষ তাদের দলের ভিতরে আসুক। তাহলে আবার রাজনৈতিক নেতারা ভাববে যে আমাদের কি ছোট মনে করছে না? আপনারা শিং দিয়ে গুতা মারা গরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ গরু। যারা লাথি মারতে পারেন, শিং দিয়ে গুতা মারতে পারেন, মাথা দিয়ে গুতা মারতে পারেন জনগণকে। মূলত এই জনগণের গুতা, লাথি, শিং মারাই রাষ্ট্রের হয়ে দাঁড়ায়। রাষ্ট্র তো এক সময় না এক সময় কথা বলবে, এটি স্বাধীন রাষ্ট্র। আপনি করলেও কথা বলবে, বিগত সরকারের সাথেও কথা বলবে। অতএব এজেন্ডার 31 দফার মূল জায়গাগুলো যেখানে প্রয়োজন ছিল, সেখানে হাত দিয়েই জনগণকে জানান দেওয়া যে আপনারা সজাগ আছেন। কিন্তু দিনে দিনে এটাই প্রকাশ পাচ্ছেন যে বিগত সরকারকে আপনারা কীভাবে নির্লিপ্তভাবে সেই জায়গাতেই পড়ে আছেন, সেটাকে ধারণ করবার চেষ্টা করছেন। এই লোভ দেখিয়ে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত না করে, জনগণকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, জনগণ থেকে আপনারা নেন, কিন্তু জনগণ যেন কোনো সিন্ডিকেট, দলের নামে সন্ত্রাসী ব্যক্তিদের হাতে আবার জিম্মি না হয়ে ওঠে। জনগণ মুক্ত আবেশে, মুক্ত কোলাহল পরিবেশে চলতে চায়, সেই জায়গাটা উন্মুক্ত করে দিন। জনগণকে লোভ দেখিয়ে, ভিক্ষার মতো হাত বাড়িয়ে, বিভিন্ন অজুহাতে টাকা পয়সা দিয়ে ওই নেতার অনুগামী করা, নেতার পায়ের কাছে পাছা ঘষার থেকে জনগণকে উন্মুক্ত করে দিন। স্বাধীনভাবে সে কাজ করুক, আয় করুক, তার সংসার সে চালাক। প্রতিটি মানুষই কর্মক্ষম, আয়ক্ষম ব্যক্তি, স্বাধীনতাভাবে চলতে দিন। সরকারের ভিক্ষার জন্য কোনো জনগণ, কোনো ব্যক্তি
হাত পাতবে না, কিন্তু হাত পাতার মতো অবস্থা করে পঙ্গু একটি জাতিকে পঙ্গু করে দিয়ে ভিক্ষার লাইনে দাঁড় করিয়ে দিয়ে এই টিসিবি বলেন বা খোলা বাজারে যেগুলো বিক্রি করেন এগুলো কার টাকা দিয়ে কিনে এনে কার টাকা দিয়ে ভর্তুকি দেওয়ান, তো সরকারের জনগণের টাকা নিয়েই ক্রয় করে এনে জনগণের টাকা দিয়েই ভর্তুকি দিচ্ছেন। তো এই অপকৌশল কেন? অপকৌশলে জনগণকে কেন এমনভাবে নিরীহ করে, এমনভাবে অসহায়ের ভিতরে ঠেলে দিয়ে ভিখারি বানিয়ে একেবারে আবার ভিক্ষার থলি হাতে ধরিয়ে দেওয়া, এই জায়গাটায় কোথায় কি আছে সেই জায়গা বের করতে হবে। তখন বুঝবে যে হ্যাঁ, একটি একটি রাজনৈতিক দল, এটি একটি আদর্শিক দল, দেশপ্রেমিক দল, এবং এটি একটি দর্শন ভিত্তিক ভবিষ্যৎ যে দূরদর্শিতা সম্পন্ন চিন্তা ভাবনা, এটা জনগণ তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এরা সঠিক পথে আছে। কিন্তু ডান হাত দিয়ে নিয়ে বাম হাত দিয়ে অর্থাৎ জনগণ এগুলো বোঝে। এই ভিক্ষার আবেশ থেকে জাতিকে মুক্ত করতে পারলে আলাদাভাবে দল যদি চিহ্নিত হতে পারবে, সেটি একটি আদর্শিক স্থায়ী দল হবে। আর যদি সেই জায়গাতেই পড়ে থেকে মুখে এক কথা বলে কার্যক্রম আর একদিকে নিয়ে যাওয়া হয়, এর থেকে উত্তরণের জন্য পথ খুঁজতে হবে দ্রুতই। জানি না সেটা কোনভাবে। আসসালামু আলাইকুম।